হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে আমি শুরু করতে যাচ্ছি উপন্যাস হৃদ মায়ের প্রেমগাথা। লিখেছেন রিক্তি ইসলাম মায়া। তো চলো শুরু করা যাক। এই যে শুনছেন, কে আপনি? কি হয়েছে আপনার? এমন করছেন কেন? এই যে অর্ধ জ্ঞান হারানো অবস্থায় রক্তাক্ত ছেলেটির সম্মুখে বসে পড়ল মায়া। নির্জন রাস্তায় মানুষের চিহ্ন মাত্র নেই, অথচ এমন নির্জন রাস্তায় কপাল ফাটিয়ে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে যুবকটি। উদ্বিগ্নতায় মায়া অচেনা লোকটির সাহায্য করতে চাইল, তাই হাঁটু গেড়ে লোকটির সম্মুখে বসে আলতো হাতের লোকটির গাল নাড়িয়ে সজ্ঞানে আনার চেষ্টা করে পুনরায় একই ভঙ্গিতে ডাকল মায়া। এই যে শুনছেন, এই যে। ডাকতে ডাকতে মায়া নিজের বাসন্তী রাঙা শাড়ির আঁচলটা দিয়ে তৎক্ষণাৎ অচেতন লোকটার কপাল চেপে ধরল রক্ত পড়া বন্ধ করতে। অস্থির মায়া আবারও ডেকে বলল, এই যে আমাকে শুনতে পারছেন? কে আপনি? এখানে এইভাবে পড়ে আছেন কেন? আপনি কি একা? আপনার সাথে আর কেউ নেই? এই যে শুনছেন? মায়া অনবরত ডাকে অর্ধ বেহুশ লোকটি নিভে যাওয়া দুর্বল চোখে তাকাতে চাইল। চোখ পড়ল মাথায় লাল হিজাবধারী ঝাপসা একটা মেয়েলি মুখ। দুর্বলতার রেশ এতটাই যে ঠিকঠাক চোখ মেলে তাকাতে পারল না লোকটা। তবে ঝাপসা চোখ মায়ার উদ্বিগ্নতা দেখে অস্পষ্ট স্বরে ঠোঁট নাড়িয়ে কি যেন আওড়াতে চাইলে মায়া সেটা বুঝতে পেরে তৎক্ষণাৎ মাথা ঝুঁকে কান পাতল লোকটির সম্মুখে। অচেনা লোকটি নিভে যাওয়া দুর্বল গলায় বলতে চাইল, আমার মিষ্টি প্রয়োজন, আমাকে মিষ্টি জাতীয় কিছু দেন মিস। লোকটির অস্পষ্ট স্বরে কথাগুলো মায়া বুঝতে পেরে মাথা তুলে তাকালো লোকটির দিকে। বেশ অদ্ভুত লাগলো লোকটিকে মায়ার কাছে। মাথা ফাটিয়ে রাস্তায় পড়ে আছে, নিজের জীবন মরণ সমস্যা নিয়ে সেদিকে লোকটির খেয়াল নেই, অথচ সেই সব চিন্তা না করে মায়ার কাছে এই অসময়ে মিষ্টি চাইছে। মিষ্টি দিয়ে কি করবে এই লোক? মায়া তখনও বুঝল না হঠাৎ লোকটির মিষ্টি চাওয়ার কারণটা, তাই শাড়ির আঁচলে লোকটির কপাল চেপে রেখে আগের ন্যায় বলল মায়া, মিষ্টি? মিষ্টি দিয়ে কি করবেন আপনি? আপনার কপালের যা অবস্থা, আপনাকে দ্রুত ডাক্তারের কাছে না নিলে আপনি আরও অসুস্থ হয়ে যেতে পারেন ভাইয়া। আপনাকে সাহায্য করতে। মায়াকে বলতে না দিয়ে লোকটির ফের হাঁপিয়ে উঠে দুর্বল গলায় বলল, আমার প্রেশার ফল করছে মিস, সুগার প্রয়োজন, মিষ্টির ব্যবস্থা করুন কুইক। মায়া চমকে উঠল লোকটির কথায়। সুগারের সমস্যা মায়ার বাবারও হয়, মাঝে মধ্যে তখন হাতের কাছে মিষ্টি প্রয়োজন হয়। মায়া দ্রুত নিজের কাঁধের ছোট্ট পার্সটা ঘেঁটে একটা কিটক্যাট চকলেট হাতে নিল। চকলেটের উপরের কাগজটা ছাড়িয়ে দ্রুত এক টুকরো চকলেট লোকটার মুখে তুলে দিল। আজ মায়ার 16তম জন্মদিন ছিল। বড় ভাই আরিফের সাথে জন্মদিন উপলক্ষে ঢাকায় এসেছিল ঘুরতে। বেশ ফুরফুরে সারাটা দিন কাটলো আনন্দ করে। সাথে অবশ্য চাচাতো বোন জুইও ছিল। এই যে অচেনা লোকটাকে মায়া নিজের চকলেট খাওয়াচ্ছে, সেটাও জন্মদিনের উপহার পাওয়া চকলেট ছিল মায়ার। আরিফ দিয়েছিল মায়াকে আজ। এতক্ষণ যাবৎ মায়া আরিফের সাথেই ছিল। দিন গিয়ে সন্ধ্যা হওয়ার দারুই সবাই পুনরায় ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে ফিরে যাচ্ছিল বাসায়। কিন্তু পথিমধ্যে হঠাৎ আরিফের বাইক চলতে চলতে থেমে যায়। তারপর আরিফ গাড়ি চেক করতে গিয়ে বুঝল গাড়ির তেল ফুরিয়ে গেছে, সাথে গাড়ির টায়ারও পাংচার। এজন্য মূলত আরিফ বিপাকে পড়ে আর ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে যেতে চাইল না, বরং ঢাকার পার্শ্ববর্তী এলাকায় থেকে গেল এবং আশেপাশে খোঁজ করে একটা হোটেলের 2টো রুম বুকিং করলো। একটা নিজের জন্য, অন্যটা জুই আর মায়ার জন্য। হোটেল থেকে খাওয়া দাওয়া করে বেশ রাতেই বোনদের নিয়ে পার্শ্ববর্তী মার্কেটে বের হয়েছিল আরিফ, অল্প স্বল্প কেনাকাটা করতে। কিন্তু মায়া কিভাবে যেন তাদের হতে ছুটে যায় এবং এই অচেনা লোকটির খপ্পরে পড়ে যায় সাহায্য করতে। তারপর থেকে মায়া আর বলতে পারছে না সে কোথায় আছে, আর এই অচেনা লোকটিই বা কে। মায়া লোকটিকে পরপর বেশ অর্ধেকটা চকলেট খাওয়ানোর পর লোকটা খানিকটা স্বস্তির হয়। বড় বড় নিঃশ্বাস ফেলে মায়ার কোল ঘেঁষে শরীর ছেড়ে দেয় দুর্বলতায়। মায়া চমকালো, ভরকালো, হতবিম্বল হয়ে গেল লোকটির হঠাৎ কাণ্ডে। জড়তায় সিটিয়ে শিরশির করে উঠল শরীর মন।
কম্পনের দেখা মিলল ওর ছোট্ট শরীরে। মায়া কাঁপা কাঁপা হাতের ফের লোকটির মাথায় শাড়ির আঁচলটা ভালো করে চেপে ধরে বলল, এই যে শুনছেন ভাইয়া, আপনার ফোনটা দিন না। আপনার আর আমার বাড়িতে ফোন করে জানিয়ে দেই যে আমরা বিপদে পড়েছি রাস্তায়। আমাদের যেন তারা জলদি জলদি এসে এখান থেকে নিয়ে যায়। বাহিরের আবহাওয়া ভালো নেই, দেখুন না কীরূপ ঝড়ঝাপটার বাতাস বইছে। আশেপাশে হয়তো যে কোনো সময় তুফান আসতে পারে। তাই দ্রুত আপনার ফোনটা আমায় দিন না প্লিজ, বাসায় কল করব। লোকটির কান অবধি পৌঁছালো না মায়ার কথাগুলো। দুর্বলতায় চোখ বন্ধ করে পড়ে আছে মায়ার কোলে। মায়া নিজের অবস্থানের কথা চিন্তা করে ঠোঁট ভেঙে ওঠে কান্নায়। আচ্ছা মতন ফেঁসে গেছে সে। না নিজের একটা ফোন আছে আর না লোকটা কিছু বলছে। এদিকে রাতটা অনেক বেশি হয়ে গেল, তার উপর আবার আকাশের অবস্থাটাও বেশ খারাপ। যে কোনো সময় আকাশে ফেটে বৃষ্টি নামলো বলে। আবহাওয়া বেশ ভালো নয়। প্রবল বাতাসে ফুটপাতের ধুলো পর্যন্ত গোল গোল করে উঠছে। এমন অবস্থায় মায়া চোখ মুখে অন্ধকার দেখছে অচেনা লোকটিকে নিয়ে এই মাঝ রাস্তায়। মায়া প্রবল কান্না পেল অসহায়ত্বে। সে নিজেও এই শহরের রাস্তাঘাটে চেনে না। বর্তমানে যে জায়গায় মায়া বসে আছে সে জায়গাটার নামটাও জানা নেই ওর। মায়া কিভাবে কি করবে বুঝতে পারছে না আপাতত। শূন্য মস্তিষ্কে অসহায়ত্ব প্রকাশ করে ঠোঁট ভেঙে একবার কেঁদেই ফেলল। তারপরে অচেনা লোকটিকে একা ছেড়ে গেল না। মায়া চলে যেতে চাইলেও সেই রাস্তা বন্ধ, কারণ এখানের কোনো কিছুই মায়ার পরিচিত নয়। দেখা গেল এই লোকটাকে রাস্তায় ফেলে সে চলে গেলে কিন্তু কিছু দূর যেতেই আরও বড় কোনো বিপদের সম্মুখীন হয়ে গেল। তখন মায়া কি করবে? ভয়ের তো মায়া মুখে তুলে আশেপাশ পর্যবেক্ষণ করলো। আপাতত আশেপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত দেখা যাচ্ছে না যে কারো কাছ থেকে সাহায্য চাইবে ও। অসহায় মায়া লোকটির কাজ চেপে কোনো মতে ধরে বসাতে চাইল। দুর্বলতায় লোকটির ফের নেতিয়ে পড়ল মায়ার কাঁধের ওপর, কপাল ঠেকিয়ে। অদ্ভুত শিহরণে মায়ার কিশোর মন কেঁপে উঠল। কাঁপা কাঁপা হাতে মায়া লোকটির দুর্বাহু ধরে বলল, এই যে ভাইয়া, আমাকে শুনতে পারছেন? আপনার ফোনটা কোথায় বলুন না প্লিজ। তৎক্ষণাৎ শোনা গেল লোকটার মৃদু স্বরের ধ্বনি, দ্রুত কোনো সেফ জায়গায় চলুন মিস, নয়তো বিপদ আমাদের সন্নিকটে। এই এরিয়াটা ভালো নয়। ভয়ে মায়া হাঁসফাঁস করল। মনে কিছু সাহস জুগিয়ে অচেনা লোকটিকে ধরে ওঠাতে চাইল, কিন্তু বলিষ্ঠবান লোকটির ওজনের সঙ্গে পারল না মায়া। ধিমের হাঁপিয়ে উঠল লোকটিকে দাঁড় করাতে গিয়ে। সেই সাথে উঠতে গিয়ে নিজের পায়ের পাতায় নিজে পড়ে শাড়ির কুচিগুলো খুলে গেল তরতর করে। আঁতকে উঠে তৎক্ষণাৎ মায়া বাম হাতে খুলে যাওয়া শাড়ির কুচিগুলো ধরে এলোমেলোভাবে পুনরায় কোমরে গুঁজল। লোকটাকে ধরে দাঁড়া করাতে গিয়েও মায়া আরেক ঝামেলায় পড়ে গেল। যখন দেখল মায়া হাইটে লোকটির কাজ সমান হলো তখন তারপর আবার লোকটা ওজনও মায়ার সাধ্যের বাইরে ছিল। এত বড় মানুষকে কিভাবে মায়া কাঁধে ভর দিয়ে সামনে এগোবে যদি সে লোকটির পুরোপুরি লাগলি না পেল? অসহায় মায়া এবার বেশ ছুটে কান্না পেল। আর একটু লম্বা হলে কি এমন হতো? অন্তত লম্বা জোরও না হয় এই লোকটিকে এই মুহূর্তে ঠিকঠাক সাহায্য করতে পারত। মায়া ভাবনার মাঝে পুনরায় আটকে উঠল যখন বুঝতে পারল অচেনা লোকটি মায়ার কাঁধ চেপে নিজের ভর ফেলছে মায়ার ওপর। লোকটি বেশ লম্বা হওয়ায় মায়ের দিকে অনেকটা ঝুঁকে পড়তে হয়েছে তাকে। মায়া তরতর করে কেঁপে উঠে বাধা দিতে চাইলে বুঝতে পারল লোকটির অবস্থা আরও খারাপ হয়ে যাচ্ছে ক্রমাগত। লোকটিকে নিজের দুর্বলতায় ঠিকঠাক দাঁড়াতে পারছে না বলে মায়ার ওপর ওজন ছেড়ে দিচ্ছে ধীরে ধীরে। তাই এখন যদি মায়া দ্রুত এই ঝড়ঝাপটার মাঝে লোকটিকে নিয়ে সেফলি কোনো জায়গায় না যায় তাহলে আরও বিপদে পড়বে তারা দুজন। অচেনা লোকটি যে কোনো সময় জ্ঞান হারাতে পারে বলে মনে করছে মায়া। তাই নিজের কাঁধের ওপর লোকটিকে হাত চেপে ধরে সামনে এগোলো সে। লোকটার হাইট আর ওয়েট সামলাতে গিয়ে মায়া বারবার খেই হারিয়ে হোঁচট খেয়ে পড়তে গিয়েও নিজের ব্যালেন্স সামলিয়ে সমানে এগোয়। বেশ অনেকটা পথ এলোমেলো হাঁটার পর দেখা মিলল এক অর্ধবয়স্ক লোকের সাথে। দ্রুত পদে হাঁটছেন তিনি,
কিন্তু ভাগ্যক্রমে দেখা মিলল মায়াদের সাথে।